প্রশ্ন করবে যখন 2 কোটি বাড়িতে নাকি রামলালা পৌঁছে গেছে, 22 তারিখে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। একজন আমাকে বললো যে 2 কোটি বাড়িতে রামলালা পৌঁছে গেছে। আমি বললাম 2 কোটি বাড়িতে রামলালা পৌঁছে যেতেই পারে, 2 কোটি কেন 4 কোটি। কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার তৈরি হয়েছিল, তার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, 2 কোটি রামলালা পৌঁছাক, আরো 4 কোটি বাড়িতে পৌঁছাক, কিন্তু 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা ছিল। সেই প্রতিশ্রুতির কি হলো আমাকে তো জানাতে হবে। ও যখন বলছে অযোধ্যায় মন্দির করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তখন আমার মনের মধ্যে প্রশ্ন এসছে যে আমাদের দেশে কোটির বেশি মন্দির আছে, আমাদের দেশে 60 লক্ষের বেশি মসজিদ আছে। মন্দির থাকবে, মসজিদ থাকবে, গুরুদুয়ারা থাকবে, কোনো অসুবিধা নেই, চার্চ থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে যেটা প্রয়োজন ছিল নতুন কারখানা, আমাদের যে প্রয়োজন ছিল বন্ধ কারখানা খোলা, আমাদের কাজ ছিল হাতে বেকার যুবকের হাতে চাকরি দেওয়া, তার কি হলো? তার কথার জবাব কিন্তু দিতে হবে। আর আমরা কি দেখছি, দিল্লি সরকার আমাদের 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতির কথা বেমালি ভুলে গিয়ে তারা রামলালা নিয়ে মেতে আছে। আর আমাদের রাজ্যের সরকার 2011 সালের আগে কি ভুলে গেছিলাম? 2011 সালের আগে প্রতিশ্রুতি ছিল সে সবার ঘরে ঘরে চাকরি হবে, সবাই চাকরি পাবে, কোনো অসুবিধা হবে না। আমাদের দেশের যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে স্বপ্ন দেখা শুরু করেছিল। আর আজকের অভিজ্ঞতায় হাওড়া স্টেশনে যান, শিয়ালদা স্টেশনে যান, হাজার হাজার ছেলে মেয়ে তারা ট্রেন ধরে পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। পশ্চিমবাংলায় তাদের জন্য কাজ নেই, পশ্চিমবাংলায় কল কারখানা খোলা নেই, নতুন করে কারখানা হয়নি পশ্চিমবাংলা। এ বলে রামলালার মন্দির করবো, দিল্লির দাদা বলে, সঙ্গে সঙ্গে আমার রাজ্যের দিদি বলে ও যদি রামের মন্দির করে আমি হনুমান মন্দির করবো। এ যদি বলে আমি অযোধ্যা ধাম করবো, ও বলে আমি জগন্নাথ ধাম পুরীতে যেরকম আছে, আমি দীঘাতে যেহেতু বালি আছে, পুরীতেও বালি আছে, আমি পুরীতে একটা ধাম করবো। কেন বলে না যে ও যদি কারখানা নাও করে আমি রাজ্যে কারখানা করবো? একবার তো কম্পিটিশন হয় না কারখানা করবো, একবার তো কম্পিটিশন হয় না। এই যে কোটি কোটি হাতগুলো, যে হাতগুলো শিক্ষিত ছেলে মেয়েগুলো যারা চাকরি চায়, এমনকি আমাদের রাজ্যের বাইরে আমি কয়েক মাস আগের কথা বলছি, বেগমনায় গেছিলাম, 2 জন পরিযায়ী শ্রমিক মারা গেছে। ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে যখন গেছি, ছেলেগুলোর বয়স কত বললো 17 বছর, আর একটা 18 বছর। মাধ্যমিক পাস করেই কর্ণাটকের বেঙ্গালুরুতে চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কি কাজ করতে গেছে? বললো বেঙ্গালুরুতে ময়লা পরিষ্কার করতে, এমনকি ময়লা পরিষ্কার করতে বেঙ্গালুরুতে চলে যাচ্ছে, মোড়কা সেলাই করতে চেন্নাইতে চলে যাচ্ছে, রাস্তাঘাট নির্মাণ করতে বাইরে চলে যাচ্ছে, ব্রিজ সেতু নির্মাণ করতে পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। হোটেলে পশ্চিমবাংলার বাইরে বড় বড় হোটেল, ছোটখাটো হোটেল, এমনকি হাঁটছি কেরালার সমুদ্র সৈকতে, আমাদের কনফারেন্স ছিল, ওখানে যাচ্ছি, সেখানে দেখি কেরালার হোটেল থেকে একজন হাত ধরে বলছে দিদি আমিও বাঙালি। খারাপ লাগছে যে আমার পশ্চিমবাংলায় কি ওর জন্য একটা হোটেলের কাজও ছিল না? আমার পশ্চিমবাংলায় কি ওর জন্য একটা ছোট কাজও ছিল না? ওকে হোটেলের কাজ করতে কর্ণাটকে আসতে হয়েছে, ওকে হোটেলের কাজ করতে বেঙ্গালুরুতে যেতে হয়েছে, ওকে হোটেলের কাজ করতে কেরালা যেতে হয়েছে, ওকে হোটেলের কাজ করতে আহমেদাবাদ যেতে হয়েছে। আর আমার বাংলার ছেলে বলে চলে গেছে ভারতবর্ষ। আমার পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কি হলো? যেমন দিল্লির দাদার একমাত্র কাজ আদানিকে বড়লোক করা। আমাকে আপনাকে অযোধ্যা যাই দেখা গেলে কেন কাজ হচ্ছে আদানিকে বড়লোক করা। আর বাংলার দিদির একমাত্র কাজ, আর কেউ থাক বা না থাক, আমার ভাইফোঁটা যেন ভালো থাকে। আমরা যখন কলেজে পড়তাম তখন একটা গান খুব জনপ্রিয় হয়েছিল, বেলাবোস তুমি পাচ্ছ কি শুনতে? হ্যালো, এটা কি 2441139? বেলাবোস তুমি পাচ্ছ কি শুনতে? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতেই পারো। হ্যালো, এটা কি 2441139? আর এখন ছেলেমেয়েরা কি গান শোনে জানেন? ছেলেরা গান শোনে ইমন চক্রবর্তী যে গানটা শুনে জাতীয় পুরস্কার পেয়েছে, বুকের মধ্যে যন্ত্রণা নিয়ে কাঁদতে কাঁদতে ওই গানটা শোনে যে তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, কারণ চাকরিটা আমার হয়নি, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আমার বাংলার জীবন তাকে গান শুনতে হয় তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আর বাংলায় দাঁড়িয়ে 72
শিক্ষামন্ত্রীর খাটের তলায়? বললো সব চক্রান্ত হচ্ছে। কে বলেছিল শিক্ষামন্ত্রীকে কোটি কোটি টাকা খাটের তলায় রাখতে? কেউ বলে। শিক্ষামন্ত্রীর খাটের তলায়, বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা। খাদ্যমন্ত্রী মিড ডে মিলের চাল বিক্রি করে খাদ্যমন্ত্রী জেলে, এখন বনমন্ত্রী ছিল। শিক্ষা দপ্তর জেলে। মোটামুটি রোজই ইডি সিবিআই কারণ না কারোর বাড়ি যাচ্ছে, কারণ না কারো কাছে যাচ্ছে। আসলে একজনের সেদিনকে বলছিল যে এত লোকের তো বাড়ি যাওয়ার দরকার নেই, পশ্চিমবাংলায় সবকিছু তো ওনার অনুপ্রেরণা হয়। আপনি কি মনে করেন যে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে যে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে তার জন্য সিবিআই ইডি চেরার মুখে পড়েছিল কামারহাটির চেয়ারম্যান? আপনি কি মনে করেন যে কামারহাটির চেয়ারম্যান, কামারহাটি পৌরসভা যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির কথা কালীঘাট জানে না? সেই দুর্নীতির কথা ভাইপো জানে না? সব জানে। কারণ পশ্চিমবাংলার সমস্ত দুর্নীতির এপিসেন্টার হচ্ছে কালীঘাট, আর কালীঘাট থেকে এই গোটা দুর্নীতির সমস্ত র্যাকেট পরিচালিত হয়। আর কালীঘাটের নির্দেশে তোলা বাজরা চেয়ারম্যান হন, কালীঘাটের নির্দেশে তোলা বাজরা এমএলএ হন, কালীঘাটের নির্দেশে এই তোলা বাজরা এমপি হন। আপনার এমপি, আমার এমপি, আমার ব্যারাকপুরের এমপি, আমি তাকে কোনোদিনও লোকসভা ছেড়ে দিই। একসময় দাঁড়িয়ে যখন ছাত্র রাজনীতি করতাম, তারা দমদমের সাংসদ, সৌগত রায় তখন দমদমের সাংসদ ছিলেন না, তখনও তিনি তৃণমূল কংগ্রেস করতেন, কিন্তু তার বক্তৃতা শুনতাম, ভালো বলতেন। কিন্তু গত কয়েক বছর তাকে আমি দিল্লিতে গিয়ে লোকসভায় বলতে দেখিনি। তাকে কি দেখলাম? তাকে দমদমের সাংসদকে দেখলাম যে 2016 সালের নারদ ভিডিওতে দমদমের সাংসদ কাগজে মুড়ে টাকা নিচ্ছেন। সম্ভবত তিনি একজন ব্যক্তি। এত লোকের ভিডিও দেখলাম টাকা নিতে, কেউ স্যান্ডো গেঞ্জি মুড়ে টাকা নিল, কেউ কমলা কাগজ মুড়ে টাকা নিল, কিন্তু দমদমের সাংসদ কাগজ মুড়ে টাকা নিয়ে বলল থ্যাংক ইউ। সম্ভবত একজন ব্যক্তি যিনি বললেন থ্যাংক ইউ। আমার চাকরি নেই, আমার ঘরে বেকার ছেলে, আমার স্কুলে, প্রাইমারি স্কুলে টিচার নিয়োগের পরীক্ষায় এই ব্যারাকপুর স্টেশন থেকে উঠে গিয়ে ট্রেনে ছেলেটি যাবে টিচার নিয়োগের পরীক্ষা দিতে। বললো 2014 সালের পর থেকে তো টিচার নিয়োগের পরীক্ষা হয় না, আবার হচ্ছে। আমি বললাম ভালো করে পরীক্ষা দাও। বললো ভালো করে পরীক্ষা দিয়ে কিছু হবে না, ভালো করে পরীক্ষা দিয়ে নাম্বার যারা পেয়েছিল তারা কলকাতার রাস্তায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে নয়তোবা গান্ধী মূর্তির নিচে ঠান্ডার মধ্যে বসে রয়েছে, তাদের চাকরি হয়নি। আমার যদি পকেটে টাকা থাকে তাহলে আমি জিরো পেলে হবে, ওই শূন্য পেলে ওএমআর সিট জমা দিলে পারে চাকরি হবে, আর আমার টাকা না থাকলে চাকরি হবে না। আর আমার পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমি বেলগড়িয়াতে, কামারহাটিতে শান্তিগড়কের মতো মানুষকে আমরা এমএলএ পেয়েছিলাম, রাধিকাদার মতো মানুষকে আমরা এমএলএ পেয়েছিলাম। মানস মুখার্জি এখনো বহাল তবিয়তে কামারহাটিতে থাকেন। খুব বেশি দিন নাই, ইডি সিবিআই কমরেড মানস মুখার্জিকে ছুটে পারেনি। আর আপনার কামারহাটির এমএলএ সবকিছুতে খালি বলে ও লাভলি, সবকিছুতে খালি বলে ও লাভলি। আমার ঘরে কাজ নেই, আমাকে শুনতে হবে ও লাভলি। আমার বাড়িতে আগুনে চুলায় আগুন চলছে না, আমাকে শুনতে হবে ও লাভলি। কাকদ্বীপের কামদুনির ধর্ষিতা মেয়েরা বিচার পায় না, আমায় শুনতে হচ্ছে ও লাভলি। আর আমার এমএলএ জায়গায় জায়গায় দাঁড়িয়ে ঝোঁকাঝি করে বেড়ায়, বলতে খারাপ লাগে। পৌরসভার ভোটে সব সিটে জিততে হবে, পঞ্চায়েত ভোটে সব সিটে জিততে হবে, পৌরসভার ভোটে রিলিজ করতে হবে, পৌরসভার চেয়ারম্যান হতে হবে, কাউন্সিলর হতে হবে। আর এলাকার দাঁড়িয়ে সাধারণ নাগরিকের জলের সমস্যা কোনো ব্যাপার নেই, সাধারণ নাগরিকদের রাস্তাঘাটের ব্যাপার কোনো ব্যাপারে দেখাতে পারে নেই। কারণ পৌরসভাটা বামফ্রন্টের আমলে ছিল, জনগণের পৌরসভা, সব কাজ করতে পেরেছিল বামফ্রন্ট। আমি দাবি করবো না সব ঠিকঠাক করতো বামফ্রন্টে, দাবি করবো না, কিন্তু বামফ্রন্টের আমলে পৌরসভাগুলো চোরেদের বাস্তু কুকুরের আখড়া ছিল না, জনগণের পৌরসভা ছিল। আর জনগণের স্বার্থে সেই পৌরসভা পরিচালিত হতো। বামফ্রন্টের আমলে কাউন্সিলর হলো, আর তারপর তার 4 তলা বাড়ি হয়ে গেল, স্করপিও গাড়ি হলো, এমনটা আপনি দেখাতে পারবেন না। আর যদি কারো হয়ে গিয়ে থাকতো তাহলে তাকে বামফ্রন্টের আমলে পার্টি থেকে বার করে দিতে, সিপিআইএম পার্টি থেকে বার করে দিতে, সিপিআইএম নেতৃত্ব এতটুকু হাত কাঁপতো না, তারা পার্টি থেকে বার করে দিয়েছে তাদেরকে। আর এখন বললো যে গান্ধী মূর্তি পদদেশ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলে দিলেন চাকরি নেই তো কি হয়েছে, তৃণমূল করো। আমার ভাইপো এমবিএ পাস করেছে, তাকে বলে দিল এমবিএ পাস করেছে তো কি হয়েছে, চায়ের দোকান করো। যিনি চা বেচেন, যিনি পাকোড়া বেচেন, যিনি
সব দেখেন, আমি তার পেশাকে সম্মান করছি, অসম্মান করছি না, কিন্তু আমার ভাইপো, আমার ভাইজি, আমার ছেলে মেয়েরা MCA MBA পাস করে চায়ের দোকান করবে। আমার ভাইপো MCA পাস করে ওই কাশফুল তুলে নিয়েছে, পাঁচ বালিশ বানিয়ে কাশ বালিশ বলবে। আমার ভাইজি মাস্টার ডিগ্রি করে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় চাকরি পাবে না। আর আমার পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস করতে গেলে, তৃণমূল কংগ্রেস করলে পারে আমার তার বাড়িতে 4 তলা বাড়ি হবে, 4 তলা বড় গাড়ি হবে, সে সমস্ত রকম ভাবে থাকবে। এই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আমার আগে কমেন্ট ঝুঁকদা বলছিলেন যে কতগুলো কারখানা কামারেটিতে বন্ধ হয়ে গেছে, কতগুলো পানামা প্লেট থেকে শুরু করে ইন্ডিয়ান ফরেন থেকে শুরু করে উইমকো, কতগুলো কারখানা কামারেটিতে বন্ধ হয়েছে। আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল, যে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে একসময় ম্যানচেস্টার বলা হতো, হ্যাঁ ব্যারাকপুর শিল্পাঞ্চলকে খুব উন্নত বামফ্রন্ট করতে পেরেছিল, আমি দাবি করবো না, কিন্তু 2009 সালে অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে আপনারা হারিয়ে দিয়েছিলেন, সৌগত রায়কে জিতিয়েছিলেন কেন? যাতে যেসবটা বাঁচে 2014 সালে বললো যেসব খুলে যাবে, এই দমদমের যেসব কারখানা খুলে যাবে 2016 সালে রেল সেন্ট্রাল জেলের মাঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে এইবারের মতো জিতিয়ে দিন, যে সবটা খুলে দেবো। আজও যেসব কারখানা খুললো না, যে কারখানায় চাবি পড়ে যাচ্ছে, যে কারখানায় তালা পড়ে যাচ্ছে, সেই সমস্ত কারখানাগুলোর কোনো উদ্যোগ এই সরকার গ্রহণ করছে না। উল্টে কারখানা বামফ্রন্টের আমলে বন্ধ হয়েছে। বিটি রোডের ধার দিয়ে যেতে গেলে পরে বড় বড় কারখানা আর কারখানার জমিগুলো দেখে মুখে যন্ত্রণা হয়। আমাদের শিল্প চঞ্চল, কর্ম মুখর শিল্পাঞ্চল কিরকম ঘুমিয়ে রয়েছে, কিন্তু সেই সময় জমিগুলো রক্ষা করা গেছিল, চেষ্টা করা গেছিল। আর এখন সমস্ত জুট মিলের জমি বেঁচে দাও, সমস্ত কারখানার জমি বেঁচে দাও, সব তৃণমূলের নেতারা কিনবে। আপনি এই পশ্চিমবাংলা চেয়েছিলেন? রাস্তায় হাঁটতে হাঁটতে জুট মিলের শ্রমিক ইনসাফ যাত্রার পথ হাঁটতে বলছে যে কেন আমার পশ্চিমবাংলায় আমার ন্যূনতম মজুরি এখনো 21,000 টাকা হলো না। বলতে পারেন গোটা দেশের 26,000 টাকা মজুরির দাবিতে লড়াই হচ্ছে, আর আমার বাংলায় এখনো 21,000 টাকা হলো না। হাঁটতে গিগ ওয়ার্কার বলছেন আমাদের ন্যূনতম মজুরি কি হবে। হাঁটতে কৃষক এসে বলছে যে ফসলের দাম পাচ্ছি না। আগে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে 2011 সালের আগে আমরা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বক্তৃতা করতাম, যখন ভারতবর্ষের অন্য প্রান্তে কৃষক আত্মহত্যা করতো, আমরা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলতাম যে বাংলার কৃষক লড়ে যাবে, মরে যাবে না। আর এই কদিন আগে অকাল বর্ষণের পরে একজন কৃষক আত্মহত্যা করলো। আমি জিজ্ঞাসা করেছিলাম কাগজ পড়তে নিজের মনকে, যে কৃষক এই সরকারকে নিজের বন্ধু সরকার বলে ভাবতে পারলো না। আমরা ইনসাফ ব্রিগেডে যাব, কৃষকের ফসলের দাম, শ্রমিকের ঘাম, তার হিসাব বুঝে নিতে। আর দিল্লিতে যে সরকারটা এসেছিল, ওই যে বললাম শুরুতেই বললাম 2 কোটি বেকারের চাকরি দেওয়া দিয়ে এখন 2 কোটি বাড়িতে রামলালা। অযোধ্যা ধাম স্টেশনটা খুব উন্নয়ন হচ্ছে। আমি তো আপনি চাই যে অযোধ্যা ধাম স্টেশন যেমন উন্নয়ন হচ্ছে, বেলগড়িয়া স্টেশনটার উন্নয়ন হোক, আগরতলা স্টেশনটার উন্নয়ন হোক, কাকিনাড়া স্টেশনটার উন্নয়ন হোক, নৈহাটি স্টেশনটার উন্নয়ন হোক, আমাদের ব্যারাকপুর স্টেশনটা আরো ভালো হোক। এখন শুনছি যে স্টেশনগুলো আদানি আম্বানির হাতে বেঁচে দেওয়া হচ্ছে। আর রেলে দাঁড়িয়ে বেলগড়িয়া থেকে 5 টাকার টিকিট কাটলে ব্যারাকপুর চলে যাওয়া, আবার ব্যারাকপুর থেকে 5 টাকার টিকিট কাটলে পরে বেলগড়িয়া চলে আসা। ওরা রেলকে বেঁচে দিচ্ছে। আপনাকে বলছে রামের পুজো করুন, আপনাকে বলছে যে রামের যখন পুজো হবে তখন সবাইকে জয় শ্রীরাম বলতে হবে, মসজিদে দাঁড়িয়ে আজান বন্ধ করে জয় শ্রীরাম বলতে হবে। আর আপনি বলছেন ঠিক আছে রাম আর রহিমে আপনি ব্যস্ত আছে। আর আপনি বাড়িতে গিয়ে দেখছেন ট্রেনের টিকিট কাটতে গিয়ে 5 টাকার টিকিট 50 টাকা হয়ে গেল। বাড়িতে বিদ্যুতের বিল দিতে গিয়ে দেখছেন 12 টাকা ইউনিট প্রতি বিদ্যুতের দাম 50 টাকা হয়ে গেল। আপনি দেখলেন দেশের জল, দেশের তেল, দেশের খনি, দেশের আকাশ, দেশের মাটি জয় শ্রীরাম বললো। একদিক দিয়ে বলছে জয় শ্রীরাম, আমি আপনি শুনছি জয় শ্রীরাম, আর একদিক দিয়ে গোটা দেশকে বিক্রি করে দিচ্ছে। আর আপনাকে বলছে গরজ সে কহো হিন্দু হ্যাঁ। দেশের সম্পদ বিক্রি করে আমি গরজ সে কহো হিন্দু বলে আমি 250 বছরের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিক্রি করে দিতে পারি। আমি গরজ সে কহো হিন্দু বলে ইন্ডিয়ান রেলওয়েকে বেসরকারীকরণ করে দিতে পারি। গরজ সে কহো হিন্দু বলে আস্ত একটা পাহাড় বিক্রি করে দিতে পারি। গরজ সে কহো হিন্দু বলে কয়লা খনি বিক্রি করে দিতে পারি। গরজ সে কহো হিন্দু বলে দেশের তৈল ভান্ডার বিক্রি করে দিতে পারি। আমার দেশ যখন স্বাধীন হয়েছিল 47 সালে, এরকমটা উঠেছিল
ইউনিয়ন জ্যাক নেমেছিল। দেশের স্বাধীনতা মানে দেশের সম্পদের উপরে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়া। আর আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে আমার দেশের সম্পদ আমার হাতের বাইরে চলে যাচ্ছে। প্রতিবাদ আপনাকে করতেই হবে, আপনাকে দাঁড়িয়ে প্রতিবাদ করতেই হবে। আর আপনাকে প্রতিবাদ করতে হবে আপনার দেশে গণতন্ত্র আক্রান্ত। 146 জন সাংসদকে বাইরে বার করে দিচ্ছে। আর অনেকে ভেবেছিল বিজেপিকে কেউ আটকাতে পারবে না। এই 5টা রাজ্যের নির্বাচনের পরে 3টে রাজ্যে জিতে যাওয়ার পরে রাজস্থানে গিয়ে বলে দিল আমিষ খাওয়া যাবে না, যা ইচ্ছা তাই বলতে শুরু করে দিল। দেখলাম 146 জন সাংসদকে বাইরে বার করে দিয়ে ন্যায় সংহিতা পাস হচ্ছে। আর সেখানে প্রাইভেট গাড়ির চালক, ট্রাক চালকদের বিরোধী আইন তারা দিল্লিতে দাঁড়িয়ে রুখে দিল। সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। ট্রাক চালকদের লড়াই এই সরকারকে পিছু হটতে বাধ্য করেছে, যেমন ভাবে কৃষকদের লড়াই এই সরকারকে পিছু হটতে বাধ্য করেছিল। বিজেপি জিতবে কোথায়? গোটা দক্ষিণ ভারতে তো বিজেপির কিছু নেই, খরচা হয়ে গেছে। আমরা যদি উত্তর ভারত, পূর্ব ভারতে দাঁড়িয়ে এর বিরুদ্ধে লড়াই করতে পারি তাহলে বিজেপিকে আমরা আটকে দিতে পারবো। আর যারা আমরা মনে করছি যে বাংলায় তৃণমূল এই বিজেপিকে আটকে দেবে, তাদের কাছে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে যতদিন পিসি আর ভাইপো আর ততদিন দাঁড়িয়ে তৃণমূলকে বিজেপি আর তৃণমূল এই লড়াই মিডিয়া আপনাকে দেখাবে, কিন্তু বিজেপি পিসি আর ভাইপোকে কখনোই আর গ্রেপ্তার করবে না। লোকসভা ভোটের আগে 2014 সালে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় বলেছিল আপনার দোনো হাত মে লাড্ডু, এক লাড্ডু বাঙ্গাল কা সরকার আর এক লাড্ডু দিল্লি কা সরকার। মানে উনি বলতে চেয়েছিলেন, আমার বাবা যখন ইয়াং ছিল তখন একটা সিনেমা দেখতেছিল বাবারা, আমরা পরে দেখলাম টিভিতে, অনেক পরে কি দেখলাম, এক ফুল দো মালি। এখন আমি এখন আমাদের দেশে একটা সিনেমা অভিনয় হচ্ছে কি, दो फूल एक माली, एक छोटा फूल तृणमूल और एक बड़ा फूल पद्म फूल बीजेपी। और माली तो एक ही है ना, आरएसएस नागपुर से जो बोल रहा है वही कर रहा है। हमारे दीदी बोले बीजेपी खराब, हमारे दीदी बोले मोदी खराब, हमारे दीदी बोले आरएसएस ভালো, আমাদের দিদি বলে আরএসএস ভালো। ছিল নাকি আমার বাংলায় এত মন্দির মসজিদ নিয়ে ভাবনা? ছিল নাকি বাংলায় এত হিন্দু মুসলমান? বাংলায় হিন্দু মুসলমান করে এই দমদমের মাটিতে সৌগত রায় আজকে তৃণমূলের সাংসদ, ভুলে যায়নি আমরা। এই দমদমের মাটিতে বিজেপির তপন সিকদারকে জিতিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়রা। জ্যোতি বোস বলতেন মমতার সব অপরাধ ক্ষমা করা যায়, এই অপরাধটা ক্ষমা করা যায় না, কারণ বাংলার মাটিতে বিজেপিকে ডেকে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভুলে যাইনি। আজকে বাংলার যৌবন লড়ছে বাংলার শিল্পায়নের জন্য। যখন ওরা বলছে মন্দির ওই বানায়েঙ্গে, তখন ডিএফআই মিছিল করে বলছে কারখানা ওই বানায়েঙ্গে। সিঙ্গুরের কারখানাটা বন্ধ হয়ে গেল। 10 বছরে ভারত পশ্চিম বাংলায় দাঁড়িয়ে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র হলো না। আর যারা বলছে ডিএফআই রাহুল গান্ধীর থেকে হাঁটা শিখলো, বা ওই খোকার ওই ভাইপো খোকার নবজোয়ার যাত্রা থেকে হাঁটতে শিখলো, তাদেরকে বলি ডিএফআই হাঁটার ইতিহাস অনেক বছরের পুরনো। আমরা কাকদ্বীপ থেকে কলকাতা হেঁটেছি, হলদিয়া থেকে কলকাতা হেঁটেছি, বক্রেশ্বরের জন্য ডিএফআই রক্ত দিয়েছে। আজও আপনার ঘরে লাইট জ্বলে, কারণ বক্রেশ্বরের চিমনি দিয়ে ধোঁয়া ওড়ে বলে। ডিএফআই লড়াইয়ের ইতিহাসটা পুরনো। আর এই 10 বছরে নবকুমার যাত্রা দেখলাম আমরা, নবজোয়ার যাত্রা, পুলিশের কোলে করে ভাইপো যাচ্ছে, পুলিশ কোলে করে ভাইপোকে নিয়ে গেল, জায়গায় জায়গায় তাবু করলো। আর আপনার এই পাশ দিয়ে ইনসাফ হেঁটে গেছে, ইনসাফের ছেলে মেয়েরা 50 দিন ধরে হেঁটেছে। আপনার এলাকায় দেখেছে, আপনার এলাকায় যেখানে আপনি খেতে বলেছেন সেখানে খেয়েছে, কোথাও কোনো তাবু পড়েনি, কোথাও কোনো পুলিশের পাহারা নয়, তারা এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। তারা বলতে বলতে হেঁটে গেছে। ওই কবিতাটা ছোটবেলায় যে কবিতাটা পড়তাম, যে দিয়েছি তো শান্তি আরো দেবো স্বস্তি, যদি প্রয়োজন হয় দেবো এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর চন্ত, অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিনে পাহাড় টলবেই টলবে, জনতার সংগ্রাম চলবেই চলবে। তারা হাঁটতে হাঁটতে বলে গেছে যে অবিরাম যাত্রার চির সংঘর্ষেই জনতার সংগ্রাম চলে, অবিরাম যাত্রার চির সংঘর্ষেই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে আমরা জয়ী হয়েছিলাম, অবিরাম যাত্রার চির সংঘর্ষেই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইতে এ বাংলা পথ দেখিয়েছিল, অবিরাম যাত্রার চির সংঘর্ষে বাবরি মসজিদ ভাঙার পরে গোটা ভারতবর্ষে যখন দাঙ্গা হয়েছিল, তখন এই অবিরাম যাত্রার চির সংঘর্ষে জনতার সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বাংলায়
অবিরাম যাত্রার চির সংঘর্ষে সংগ্রামের পথ ধরেই আমরা আমাদের বাংলাকে রক্ষা করেছিলাম। ৭৭-এ বলেছিলাম ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা করবো, ওরা নয়া বাংলা করবো। আর ৭৭-এর পরে ২৪ বছরে আমরা হয়তো বিজ্ঞাপন দিইনি, কিন্তু নয়া বাংলা করার চেষ্টা করেছিলাম। আজকে দাঁড়িয়ে আপনাদের সামনে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই ইনসাফ ব্রিগেড বলবে যে বাংলা ধ্বংস হচ্ছে, দেশ ধ্বংস হচ্ছে, দেশের সংবিধান আক্রান্ত হচ্ছে। আর আমরা সেদিনও দিয়েছি তো শান্তি, আরো দেব স্বস্তি। দেশকে রক্ষা করতে, দেশের সম্পদ রক্ষা করতে, দেশের সংবিধান রক্ষা করতে প্রয়োজনে প্রয়োজনে আমরা আবার এক বুক রক্ত দেবো, এক নদী রক্ত দেবো, কোনো দ্বিধা আমাদের নেই। কারণ মোদির বাপ ঠাকুরদাদার নাম ইতিহাসে লেখা নেই। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আমাদের বাপ ঠাকুরদাদার নাম লেখা আছে। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আমাদের বাপ ঠাকুরদাদার নাম আছে। আমাদের কাছে বীর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের কাছে বীর হচ্ছে ক্ষুদিরাম, আমাদের কাছে বীর হচ্ছে প্রফুল্ল চাকি, আমাদের কাছে বীর হচ্ছে ভগৎ সিং। আর ওদের কাছে বীর হচ্ছে ওই বিজেপি, আর ওদের কাছে বীর হচ্ছে ব্রিটিশের কাছে সরকার, আর তৃণমূলের কাছে বীর হচ্ছে ওই এই ভাগ্নে মদন আর পার্থ চট্টোপাধ্যায়ের মতন চোরেরা। তাই অবিরাম যাত্রার চির সংঘর্ষে ওই চোরগুলোকে জেলে পাঠাতে হবে। আর আমাদের দেশে দাঁড়িয়ে আমাদের দেশকে রক্ষা করতে হবে। বামপন্থীরা ৬০ জন দিল্লিতে ছিল সাংসদ, আপনারা অমিতাভ নন্দীকে ভোট দিয়েছিলেন ২০০৪ সালে। আরে নন্দী দ্বারা দিল্লি গিয়ে বলেনি আমি মন্ত্রী হব সিবিআইরি, দিল্লি গিয়ে বিজেপি সরকার, অটল বিহারী বিজেপি সরকার আমাদের যেভাবে বিদ্যুৎ বেসরকারীকরণ করে দিচ্ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। লাল ঝান্ডা শক্তিশালী হলে পরে কৃষকের ফসলের ন্যায্য দামের আওয়াজ ওঠে। লাল ঝান্ডা শক্তিশালী হলে পরে শ্রমিকের ন্যায্য মজুরির কথা ওঠে। লাল ঝান্ডা শক্তিশালী হলে পরে রান্নার গ্যাস কেন ৪১৪ টাকা থেকে ১২০০ টাকা হলো সেই প্রশ্ন ওঠে। যারা বলে লাল ঝান্ডা শূন্য, তাদেরকে বলছি এই যে পাশ দিয়ে যাচ্ছে অটো, টোটো, গাড়ি, ট্যাক্সি, আপনি বলুন কত বেড়েছে ডিজেলের দাম। দিদি রান্না করেন, রান্নার গ্যাসের দাম ২০১৪ থেকে ২০২৩ কত বেড়েছে। কত কাল আলুর দাম ৪ টাকা বেড়ে গেছিল, রসুনের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, ডালের দাম বাড়ে। আর আমাকে বলে যে তোমার বাড়িতে রামলালা পৌঁছে দিয়েছি। আরে আমার বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা গোপালের পুজো করে, নারায়ণের ভোগ দেয়। আমার বাড়িতে নারায়ণ আছে, ওটা পৌঁছানোর জন্য আমার নরেন্দ্র মোদীকে লাগবে না, কিন্তু আমার বাড়িতে চাকরি পৌঁছানোর জন্য সরকারের প্রয়োজন ছিল। সেই সরকার যদি চাকরি না পৌঁছে রামলালা পৌঁছায়, আমাদের তার বিরুদ্ধে লড়াই করতেই হবে। তাই ডিএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ইতিহাসকে সঙ্গে রেখেই ৭ তারিখের ব্রিগেডে জনসমুদ্রে তুফান তুলবে। আপনাদের কাছে আবেদন, চক্রান্ত হবে, টেলিভিশনে দেখাবে না, মিডিয়া ব্ল্যাক আউট করবে, তারপরে গুটি গুটি পায়ে উপস্থিত হন ব্রিগেডে। সবাই পারবেন না ব্রিগেড যেতে, কিন্তু আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের বন্ধুরা যখন ব্রিগেড যাবে ওদের পাশে দাঁড়ান, আশীর্বাদ করুন। ওরা ১ টাকা ২ টাকা আপনার থেকে নিয়ে এই মঞ্চটা বানিয়েছে। ওরা সারদা নারদার টাকায় জন্য ঝান্ডাটা কেনে নিন। আর ওরা যখন বলে, এই মোদি মমতারা যখন আপনাকে বলে, আপনাকে যখন বাঁচতে দেয় না, যখন আপনার উপর নানা রকম জুলুম অত্যাচারের বোঝা চাপিয়ে দেয়, তখন ডিএফআই একটা কথা বলে, वो लोग तुमको जीने नहीं देगा, लेकिन हम डीएफआई आपको मरने नहीं देगा। डीएफआई আপনাকে মরতে দেবে না, আপনাকে লড়াইয়ের রাস্তায় নিয়ে যাবে। ইনকলাব জিন্দাবাদ, সিপিএম জিন্দাবাদ।